হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউতে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন এবং আমন্ত্রণ। এবং আমরা করছি স্টাডি আইকিউ থেকে কিছু আমাদের ব্যাকলগ রয়েছে প্রিভিয়াস ইয়ার 2021 এর সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের যার মধ্যে কি থাকবে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাডেড থাকবে, তার সাথে যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে এখানে যুক্ত করা হয়েছে। তার কারণ কি, আমাদের যে আগামী বিভিন্ন এক্সামিনেশন, আমাদের বলাই বাহুল্য যে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর এই পার্টটাকে আমরা যাতে কোনোভাবে আমরা মিস না হয় বা কোনো জায়গা থেকে কোনো কোয়েশ্চেন বা কোনোভাবে যেন আমাদের হাত থেকে বেরিয়ে না যায়, সেই জন্য আমরা এই ক্লাসটা কন্ডাক্ট করাচ্ছি। এবং কিছু পার্টে নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করব। অলরেডি অক্টোবর অব্দি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে। নভেম্বর অ্যান্ড ডিসেম্বর উইল বি প্রোভাইডেড ভেরি সুন টু ইউ। খুব শীঘ্রই সেগুলো করে দেওয়া হবে। এন্ড দেন আফটার দ্যাট ফ্রম জানুয়ারি উই উইল বি পুটিং ফরওয়ার্ডস ইন আ ডিফারেন্ট অ্যাসপেক্ট সো দ্যাট উই ক্যান অলসো ডে টু ডে বেসিসে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেগুলো আমরা করতে পারি। চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অন আওয়ার চ্যানেল, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আস অন এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউ ক্যান ফলো আস অন Facebook, Instagram, Telegram, or our Twitter handle, which is @study IQ. তো উইদাউট ডুইং ফার্দার ডিলে উই শুড স্টার্ট আওয়ার ক্লাস টুডে। আমরা যেভাবে এই ক্লাসটাকে কন্ডাক্ট করাবো তাতে কি করব, উই উইল বি টকিং অ্যাবাউট দ্য কোয়েশ্চেন অ্যান্ড দেন উই উইল অ্যানালাইজ দ্য অপশনস অ্যাজ ওয়েল। এরকম না যে আমি তোমাদেরকে ডাইরেক্টলি প্রশ্ন করে উত্তর দিয়ে দেবো, কারণ আমাদের এটা মাথায় থাকবে যে প্রত্যেকটা অপশন যাতে রেলিভেন্ট হয় সেই কোয়েশ্চেনের সাপেক্ষে, সেটা যেন আমরা ক্ল্যারিফাই রাখতে পারি বা ক্ল্যারিটি রাখতে পারি, সে কারণে। তো প্রথম প্রশ্নটা রয়েছে যে ব্রিক্স চলচ্চিত্র উৎসব পুরস্কারের ষষ্ঠ সংস্করণ ঘোষণা করা হয় কোথায়? ঠিক আছে, দ্য সিক্সথ এডিশন অফ দ্য ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ওয়াজ অ্যানাউন্সড অ্যাট হুইচ প্লেস? সাউথ কোরিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, চায়না। বেসিক্যালি ব্রিক্স কান্ট্রির যদি কথা বলি, আমরা জানি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। This 5 country has connected towards each other and has made this BRICS. তো ব্রিক্সের যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেই ফিল্ম ফেস্টিভ্যালটা এই বছর যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেইটা কোথায় করা হয়েছে? 52nd যে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে, দ্যাট ইজ ইন ইন্ডিয়া। সেই এই অনুষ্ঠানেই ব্রিক্সের ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানও এখানে IFFI ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, সেখানকার নভেম্বর 20 থেকে শুরু করে নভেম্বর 28 অব্দি এই অনুষ্ঠানের মধ্যে এখানটায় ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যালও অনুষ্ঠিত হয়েছে। সো দ্য রাইট অপশন উইল বি অপশন বি। কিন্তু কেন এখানে দক্ষিণ কোরিয়া, ব্রাজিল বা চীনের কথা বলা হয়েছে? বেসিক্যালি সাউথ আফ্রিকান ফিল্ম বারাকত, যেটা কিনা ডাইরেক্টর অ্যামি জেফাটা, এবং রাশিয়ান ফিল্ম দ্য সান অ্যাবাভ মি নেভার সেটস। কি একটা হচ্ছে বললাম বারাকত, দ্যাট ইজ বাই সাউথ আফ্রিকা। আর একটা কি, দ্য সান অ্যাবাভ মি নেভার সেটস। ঠিক, দ্য সান অ্যাবাভ মি নেভার সেটস, দ্যাট হ্যাজ দিস টু মুভি, একটা হচ্ছে সাউথ আফ্রিকান মুভি আর একটা হচ্ছে রাশিয়ান মুভি। দে হ্যাভ অ্যাকচুয়ালি ওয়ান দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ইন দ্য 6th এডিশন অফ দ্য ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল। সো ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল যদিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে, বাট ইট ইজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা কততম? 52তম, যেখানে ব্রিক্সের এটা ছিল 6th অনুষ্ঠান, 6th এডিশন। ঠিক আছে, ষষ্ঠবারের মধ্যে এটা পরিচালিত হয়েছে। এছাড়াও ব্রাজিলিয়ান ফিল্ম মেকার এখান থেকেই লুসিয়া মুরাত, হি ওয়াজ বিন অ্যাওয়ার্ডেড অ্যাজ বেস্ট ডিরেক্টর ফর হার ডকুমেন্টারি অ্যানা, সরি ইটস নট হি, ইটস শি। সো অ্যানা একটি ডকুমেন্টারি, তার জন্য লুসিয়া মুরাত, শি ইজ ফ্রম ব্রাজিল। আমরা জানি সাউথ আমেরিকান কান্ট্রি ব্রাজিলের কথা, এবং সেখান থেকে দিস লুসিয়া মুরাত, শি হ্যাজ ওয়ান দ্য বেস্ট ডিরেক্টর ফ্রম দিস ব্রিক ফিল্ম ফেস্টিভ্যাল। ঠিক আছে, বারবার কিন্তু মনে করে দিচ্ছি এখানে আমরা যেগুলো কথা বলছি সেগুলো ব্রিক ফিল্ম ফেস্টিভ্যালের সাপেক্ষে। এবং ব্রাজিলিয়ান অ্যাক্টর লারা বলডরনি, শি ওয়াজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য বেস্ট অ্যাক্টর ইন ফিমেল ফর আ রোল অন হুইলস।
ঠিক আছে, এখানে এই জন্য ব্রাজিলের উল্লেখ করা হয়েছে এবং এখানে দুটো তার মানে গেছে। এবং ইন্ডিয়ান অ্যাক্টর ধনুষ হি হ্যাজ ওয়ান দ্য বেস্ট মেল। ধনুষকে আমরা নিশ্চয়ই জানি, হি ইজ আ ভেরি ফেমাস সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর। ঠিক আছে, দক্ষিণ ভারতীয় মুভিগুলোতে তাকে প্রায় পাওয়া যায়। তার যদি মনে করি ওয়াই দিস কোলাবরেটি খ্যাত ধনুষ, সেখান থেকে তিনি মারাত্মক খ্যাতি পেয়েছিলেন। পরবর্তীতে তিনি একজন সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তখনও তিনি সফল অভিনেতাই ছিলেন, কিন্তু একটা বড় মাপের ভাইরাল সেন্সেশন হয়ে ওঠেন ধনুষ। হি হ্যাজ ওয়ান বিকজ ফর হিজ বেস্ট মেল অ্যাক্টর ইন হুইচ মুভি আসুরান। ঠিক আছে, আসুরান মুভি থেকে ধনুষ দ্য বেস্ট অ্যাক্টরে অ্যাওয়ার্ড পেয়েছেন এবং সেটাও কোথায় না, তো ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যালের। আই এম নট টকিং অ্যাবাউট দ্য ইন্ডিয়ান মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার কথা কিন্তু বলছি না। এই অনুষ্ঠানের মধ্যে যে ব্রিক্স হয়েছিল তার এগুলো আমি তোমাদেরকে ডেজিগনেশন গুলো জানাচ্ছি। এবং এটা ছাড়াও একটা জিনিস জানানো রয়েছে যে এখানটায় আমি নাম করেছি সাউথ কোরিয়ার একটা খুব ইম্পর্টেন্ট সেকশন এখানে আমি বলার এখানে প্রয়োজন। সেটা হচ্ছে দেয়ার ইজ দ্য ফার্স্ট ফ্লোটিং সিটি। সাউথ কোরিয়াতে প্রথম পৃথিবীর ফার্স্ট ফ্লোটিং সিটি মানে ভাসমান শহর, ফ্লোটিং সিটি দ্যাট ইজ গোয়িং টু বি অপারেটেড সুন ইন সাউথ কোরিয়া। কেন এই ধরনের এই ফ্লোটিং সিটির পিছনে আমি এটাকে সরিয়ে দিচ্ছি, এখানটা বলে দিচ্ছি যে সাউথ কোরিয়াকে কেন ফ্লোটিং সিটি তৈরি করা হয়েছে, বিকজ টু ডিল উইথ ফ্লাডস। পৃথিবীর প্রথম মানে এখানে প্রচুর পরিমাণে বন্যা হয়ে গেল, সিটি উইল নট বি ডিভাস্টেটেড অল ইট উইল নট সিঙ্ক আপন। ঠিক আছে, এটা কখনো ভাবে ডুবে যাবে না। দ্য ফ্লোটিং সিটি প্রজেক্ট ইজ আ জয়েন্ট এফোর্ট বাই দ্য ইউনাইটেড নেশন মানে ইউএন হিউম্যান সেটেলমেন্ট program. I'm pretty sure this all the information is going to very much help you for your upcoming any examination for the section of current affairs. ঠিক আছে, সো ইউনাইটেড নেশন হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম, তার থেকে সাউথ কোরিয়া এই ফ্লোটিং সিটিটাকে বানিয়েছে সেই প্রোগ্রামের আন্ডারে। অ্যান্ড আরেকটা কি এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ওশানিক্স। Now the city will be built of the cost of যেটা সাউথ কোরিয়ার বুসান তার সাথে সাথে করবে এবং কমপ্লিট করা হবে বলা হচ্ছে 2025 অব্দি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সো আই হ্যাভ পুট দিস অপশন হিয়ার। সো এখানটা একটা কি এই যে এই সিটিটা তার কি স্পেশালিটি থাকবে, তার স্পেশালিটি এটাই থাকবে যে এটা যে কোনো রকমের ন্যাচারাল ডিজাস্টার, যেমন ধরো সুনামি হয়ে গেল, ফ্লাডস হয়ে গেল, এছাড়াও 5টা ক্যাটাগরির যে হারিকেন্স আমরা জানি সাইক্লোনেরই একটা ভাগ, রাইট? হারিকেন্স 5 রকমের হারিকেন হলে পরও তার থেকেও সাউথ কোরিয়া উইল বি very much protected from বা সাউথ কোরিয়ার যে বুসান সিটি তার সেটা অনেক বেশি প্রোটেক্টেড থাকবে and it will be flood proof infrastructure. ঠিক আছে, মনে থাকবে আমাদের। সো দ্য রাইট অপশন এখানে এই প্রশ্নের জন্য রাইট অপশন বি এবং বাকিটা আমরা তোমাদেরকে বললাম। নাও নেক্সট হচ্ছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 52তম সংস্করণে চলচ্চিত্র শুটিং এর জন্য সবথেকে বন্ধুত্বপূর্ণ রাজ্য কোনটি? বন্ধুত্বপূর্ণ রাজ্য ইন দ্য সেন্স দ্য মোস্ট ফ্রেন্ডলি স্টেট। এখানে কোন রাজ্যের কথা বলা হচ্ছে যেটা মুভি ইন্ডাস্ট্রির জন্য ভারতবর্ষের ক্ষেত্রে খুব ভালো বা খুব মানে খুব আগিয়ে থাকা বা যেখান থেকে সমস্ত রকম সাপোর্ট পাওয়া যাবে, তার মধ্যে কোনটি? 52তম যে ফিল্ম ফেস্টিভ্যালের কথা আমি বলছি গোয়াতে যেটা হয়েছে, তাতে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা কাকে দেওয়া হয়েছে? The right option, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ না ওড়িশা? ওয়েস্ট বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশ or ওড়িশা? The right option here is option C, উত্তরপ্রদেশ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা নয়, উত্তরপ্রদেশ is the right option.
সো বেসিক্যালি যদি আমরা এখান থেকে বলা হয়, এখানে যেমন বললাম যে এখানটা একটা এই যে 52তম ফিল্ম ফেস্টিভ্যাল, তাতে কি কি নতুন ঘটনা ঘটেছে। একটা তো লাস্ট কোয়েশ্চেনে আমরা ক্লিয়ার করলাম যে 6th এডিশন অফ দ্য ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল বা ব্রিক্স ফিল্মস অ্যাওয়ার্ড, সেটা এর সাথে অ্যাডজুকেটেড হয়েছে, সেইটা একসাথে যুক্ত হয়েছে। এবং এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে পার্টিসিপেট বা 75 জন ক্রিয়েটিভ ইয়াং মাইন্ড অফ সিনেমা, they have been also facilitated in the IFFI International Film Festival of India. এবং এইখানে যে অ্যাওয়ার্ড পেয়েছে সেখানে মোস্ট ফ্রেন্ডলি স্টেট পেয়েছে কে? উত্তরপ্রদেশ। এছাড়াও সিলভার পিকক বেস্ট অ্যাক্টর পেয়েছে জিতেন্দ্র ভিকুলাল যোশী ফর দ্য ফিল্ম গোদাবরী। বেস্ট অ্যাক্টর পেয়েছেন অ্যাঞ্জেলিনা মোলিনা ফ্রম প্যারাগুয়ে ফর শার্লট। এবং বেস্ট ডিরেক্টর পেয়েছেন ব্যাকলভ কাডরনকা, যিনি চেজ রিপাবলিক থেকে, ফর সেভিং ওয়ান হু ওয়াজ ডেড। গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড দেওয়া হয় ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সেই গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট ফিল্ম পেয়েছে জাপানিজ ফিল্ম রিং ওয়ান্ডারিং। এবং রিং ওয়ান্ডারিং কার দ্বারা তৈরি? মাসা কাজু কান ইয়েকো। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রেনেটা ক্যারভালভো। এবং ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন প্রসূন যোশী। জুরি স্পেশাল মেনশন পেয়েছেন ফর দ্য ডেবিউ ফিচার ফিল্ম দ্য ওয়েলথ অফ দ্য ওয়ার্ল্ড। এবং বেস্ট ডেবিউ ফিচার ফিল্ম অফ আ ডিরেক্টর পেয়েছেন ডিরেক্টর মারি আসালানজাদ্রিনি জাহোরি। অ্যান্ড ICFT ইউনেস্কো গান্ধী অ্যাওয়ার্ড, সেটা দেওয়া হয়েছে লিঙ্গুইকে দ্য সেক্রেট বন্ডস। দিস ওয়াজ all the detailings of the 52nd edition. নেক্সট কোয়েশ্চেনে যাব। সোশ্যাল মিডিয়া জায়ান্টের সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে পদত্যাগ করার পর কাকে নতুন COF টুইটার হিসেবে নিয়োগ করা হয়েছে? সো দ্য ডাইরেক্ট দ্য কোয়েশ্চেন যদি বলি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ CEO of Twitter after social media giant co-founder Jack Dorsey stepped down. জ্যাক ডোরসের পরে বর্তমানে টুইটারের নতুন CEO কে? বিবেক জোহরি, সৌরভ ঘোষাল, পরাগ আগরওয়াল, নাকি উপরের কেউই নয়? বিবেক জোহরি। হু ইজ বিবেক জোহরি? বিবেক জোহরি সম্পর্কে যদি আমরা বলি তাহলে পরে হি ইজ এ সিনিয়র ব্যুরোক্র্যাট। বিবেক জোহরি, হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট taxes and customs. ঠিক, Vivek Johri is important for that purpose, Central Board of Indirect Taxes and Customs. Next হচ্ছে তিনি হচ্ছে Najit Kumar, who is the completing he has actually completed his tenure. তিনি হচ্ছে তাকে সাকসিড করেছেন বিবেক জোহরি। এটাকে আমরা জানি CBIC বলে, ঠিক আছে, এটা মনে রাখবে, Central Board of Indirect Tax and Customs. এবং he is currently currently working member of CBIC. তিনি বর্তমানে এখানকার জন্য অ্যাপয়েন্টেড হয়েছেন। নেক্সট হচ্ছে সৌরভ ঘোষাল। সৌরভ ঘোষাল সম্পর্কে যদি বলি, সৌরভ ঘোষাল হচ্ছেন একজন ইন্ডিয়ান স্কোয়াশ স্টার, and he has become the first Indian squash player to win the Malaysian Open Championship. He has won the Malaysian Open Championship in squash. স্কোয়াশ গেমের কথা আমরা জানি, রাইট? এবং এটার সাথে তিনি বেসিক্যালি এখান থেকে তিনি উইন করেছেন। এবং এখানটায় যে উইমেন সিঙ্গলস টাইটেল সেটা পেয়েছে কে? মালয়েশিয়ারই আইফা আজমান। মালয়েশিয়া, এটা হচ্ছে ফ্রম দ্য মেল সেকশন, ফ্রম দ্য মেল ক্যাটাগরি। সৌরভ ঘোষাল এটা জিতেছেন। এবং ফর দ্য ফিমেল ক্যাটাগরি আইফা আজমান। এক্সাম যে কোনো হোক, রেল হোক, SSC হোক, ব্যাংকের কোনো IBPS এর এক্সাম হোক, বা যে জাতীয় যা কিছু হোক, ইউ উইল ডেফিনেটলি বি হেল্পফুল বাই দিস কোয়েশ্চেন্স, রাইট? লাস্ট হচ্ছে পরাগ আগরওয়াল। এবার পরাগ আগরওয়াল সম্পর্কে ডিটেলসে বলবো, অ্যান্ড হিয়ার দ্য রাইট অপশন ইজ অপশন সি, পরাগ আগরওয়াল। এটাই হচ্ছে রাইট আনসার। He is an Indian origin technology executive. He has been appointed as a new CEO of Twitter.
এবং একটা মজার কথা হচ্ছে এখানে তিনি হচ্ছে ইয়াংগেস্ট সিইও ইন দ্য S&P 500 এলবোয়িং মেটা প্ল্যাটফর্ম। মেটা প্ল্যাটফর্ম কাকে বলা হয় আমরা জানি, ফেসবুকের নতুন যে নামকরণ করা হয়েছে তো সেটা হচ্ছে মেটা। এবং আফটার দ্য মানে যদি বলা হয় তাহলে পরে মার্ক জুকারবার্গের থেকেও তার বয়স কম। হাউএভার আগরওয়ালের বয়স যদি মানে সেভাবে ধরা হয় তাহলে হচ্ছে আগরওয়াল এন্ড মার্ক জুকারবার্গ দে আর 37, both of them are 37 and they are of the same age. পরাগ 10 বছর আগে টুইটারে জয়েন করেন এবং তিনি ছিলেন ওই যে প্রথম 1000 এমপ্লয়ি ছিল পরাগে মানে টুইটারে তাদের মধ্যে একজন। and he has been behind every critical decision that helped turn this company around. এবং স্বাভাবিকভাবেই তার যে মানে র্যাশনাল, ক্রিয়েটিভ, ডিমান্ডিং, সেলফ অ্যাওয়ার, হাম্বলনেস এই সমস্তগুলোই পরাগকে জিতিয়ে দিয়েছে বা পাইয়ে দিয়েছে এরকম একটা ইম্পর্টেন্ট পদ, সিইও অফ টুইটার। দেখো 1000 লোক ছিলেন, তার মধ্যে থেকে তিনি সিলেক্টেড হলেন, মানে শুরুর এই 1000-এর মধ্যে তিনি সিইও হয়েছেন। মানে স্বাভাবিকভাবে তার যে ক্যাটাগরিক্যাল তার যে human category, the personality, that is definitely different than any other, right? নেক্সট হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে তিনি কোথা থেকে বিলং করেন। তিনি হচ্ছেন তার ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি IIT বম্বে থেকে তিনি এসছেন। IIT বম্বে থেকে তিনি পাস অফ করেন এবং তিনি তার মাস্টার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে করেন, সেখান থেকে তিনি PhD এবং কম্পিউটার সায়েন্স কভার করেন। এবং ইম্পর্টেন্ট টেকঅ্যাওয়েজ যদি বলি যে এখানটায় টুইটার যেহেতু সম্পর্কে কথা বলছি, তো 21 মার্চ 2006 টুইটারের জন্ম হয়েছিল, ঠিক আছে, ফর্ম। নেক্সট কোয়েশ্চেন, জাতিসংঘ স্বীকৃত রাসায়নিক যুদ্ধের শিকারদের জন্য স্মরণ দিবস কোন দিনে অনুষ্ঠিত হয়? The United Nations recognized Day of Remembrance for all the victims of chemical warfare is held on which day? প্রথমত বলবো 28 নভেম্বর। 28 নভেম্বর এখানে উত্তর নয়। 28 নভেম্বরের স্পেশালিটি কি? দিস ডে ইজ বিন কল দ্য NCC বা ন্যাশনাল ক্যাডেট কর্পস এর বেসিক্যালি এটা হচ্ছে অ্যানিভার্সারি ডে বলা যেতে পারে। দিস ইজ দ্য ইয়াং উইংস অফ দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স এবং লার্জেস্ট ইউনিফর্মড ইউথ অর্গানাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড। NCC সম্পর্কে যদি বলি, দিস ইজ দ্য লার্জেস্ট ইউনিফর্মড ইউথ অর্গানাইজেশন, ঠিক আছে। এবং এর সাথে NCC ডে সেলিব্রেট হয় কবে? 4th সানডে ইন নভেম্বর। তো এবার এটা 28 অফ নভেম্বর পড়েছে এবং NCC ডে সারা দেশে এটা অবজার্ভ হয় এবং এটাকে কেন করা হয়? কারণ যে ক্যাডেট পার্টিসিপেশন ইন দ্য মার্চ, ব্লাড ডোনেশন ক্যাম্প, সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই সমস্ত। NCC সম্পর্কে একটু ডিটেলিংস দিয়ে দিচ্ছি, তো অবশ্য করে মনে রাখবে প্রত্যেকে, আমি শিওর। 15th of July 1948 এর প্রতিষ্ঠা হয়। NCC পুরো যেরকম বললাম পৃথিবীর মধ্যে সব থেকে বড় ইউনিফর্ম একটা ইউথ অর্গানাইজেশন। কোথায় এর হেডকোয়ার্টার? নিউ দিল্লি, ঠিক। এবং ইটস আ ভলেন্টারিলি ট্রাই সার্ভিস অর্গানাইজেশন, ঠিক আছে, ট্রাই সার্ভিস অর্গানাইজেশন, কারণ বেসিক্যালি স্কুল, কলেজ এই স্টুডেন্টদের সাথে যুক্ত হতে পারে। তো অর্গানাইজেশন ইনক্লুডস দ্য why it has been called tri-service? Because army, naval and wings, aviation, ঠিক আছে, army, naval and aviation তিনটে এখানে হয়। Now 30th November is the right option for this question. Every year on 30th of November, as well as it can be reformed as a commitment of the organization for the prohibition of এটার নাম ডে রিমেম্বার্স অফ দ্য ভিকটিম অফ কেমিক্যাল ওয়ারফেয়ার। এছাড়াও এটাকে বলা যেতে পারে Organization for the prohibition of chemical weapon. This is OPCW, ঠিক আছে, Organization for the prohibition of the chemical weapons। এইটার মাধ্যমেই এই 30শে নভেম্বর ইউনাইটেড নেশনের সাপেক্ষে ডে অফ রিমেম্বারেন্স ফর অল ভিকটিম অফ কেমিক্যাল ওয়ারফেয়ার এখানটায় পালন করা হয়। ইটস আ কাইন্ড অফ এই যে অনুষ্ঠানটা, এটার মাধ্যমে কি যে কেমিক্যাল ওয়েপন্স যেগুলো হয়
কেমিক্যাল ওয়েপন্স যেগুলো হয় সেইগুলোকে, তার যে থ্রেট সেইগুলোকে বা সেই সিকিউরিটি বা মাল্টিল্যাটারালিজম এগুলো থেকে যাতে আহ, দূর করে শান্তির প্রতিষ্ঠা করা হয় সেই জন্য এটা অবজার্ভ করা হয়। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ 27th November? 27 November বেসিক্যালি ইট ইজ বিন, এর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল অর্গান ডোনেশন ডে, রাইট? ন্যাশনাল অর্গান ডোনেশন ডে। এটা প্রত্যেক বছর লাস্ট 10 বছর ধরে ইন্ডিয়াতে পালিত হচ্ছে আজ 27 November, 27 নভেম্বর। এবং এটা কেন? দিস অ্যাকচুয়ালি এইমস টু প্রমোট অ্যাওয়ারনেস অ্যান্ড রেকগনাইজ দ্য সেলফলেস কন্ট্রিবিউশন মেড বাই দ্য ডিসিজড ডোনার টু হেলথ কেয়ার। যারা এখানে অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে যাদের অঙ্গহানি ঘটেছে তাদের অঙ্গের রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য, যে এটা পুরো দেশব্যাপী যারা এর জন্য ডোনেশন দিতে চায় তাদেরকে মনে রেখে এটাকে, এই প্রোগ্রামকে প্রমোট করা হয়। এবং ইট ইজ অর্গানাইজড বাই, যে ন্যাশনাল কি বললাম এটার নাম ন্যাশনাল অর্গান ডোনেশন ডে, দ্যাট ইজ বিন অর্গানাইজড বাই হুইচ, যেহেতু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে হয়, তো এটা হচ্ছে ন্যাশনাল অর্গান টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, এর নাম হচ্ছে নোট্টো। ঠিক আছে, ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট, ঠিক আছে, তার আন্ডারে এটাকে পালন করা হয়। নেক্সট হচ্ছে বাংলাদেশ লিবারেশন অ্যাট দ্য রেট 50, সাইনাজির সঙ্গে বিজয়, ভারত পাকিস্তান যুদ্ধ 1971। দ্য অ্যাকচুয়াল হেডিং ইজ বাংলাদেশ লিবারেশন অ্যাট দ্য রেট 50 years বিজয় উইথ সিনার্জি ইন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার 1971। কে লিখেছেন? এটা কার দ্বারা লেখা? রজনীশ কুমার, আয়াজ মেনন, এম নারাবনে, কনরাড কে সাংমা। প্রত্যেকের সম্পর্কে কথা বলবো। রজনীশ কুমার আমরা জানি, রজনীশ কুমার হি ওয়াজ দ্য এক্স এসবিআই চেয়ারম্যান, ফর্মার চেয়ারম্যান অফ এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফর্মার চেয়ারম্যান। তিনি টু হুইলার মেজর হেরা মোটরক্রপ সেখানকার তিনি, সেই তার দ্বারা অ্যানাউন্স হচ্ছেন যে হি হ্যাজ বিন আ নন এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ দ্য কোম্পানি, ঠিক আছে, অফ দ্য কোম্পানি হিরো। এবং যেহেতু কুমার তার যে 3 বছরের চেয়ারম্যান টার্মস অফ এসবিআই কমপ্লিট করেছেন October 2020-তে, এবং তারপরে তার এই নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে রজনীশ কুমার। ইফ উই টক অ্যাবাউট আয়াজ মেনন, আয়াজ মেনন হচ্ছে আয়াজ মেনন একজন বিখ্যাত রাইটার কাম, হি ইজ আ অথর, অ্যান্ড it's about, he has written down the Indian innings, the journey of Indian cricket from 1947, এই নামে তিনি একটি বই লেখেন আয়াজ মেনন। এবং নেক্সট হচ্ছে এম নারাবনে আছে, এবং তারপরে আছে কনরাড কে সাংমা। হু ইজ কনরাড কে সাংমা? কনরাড কে সাংমা ইজ দ্য চিফ মিনিস্টার অফ মেঘালয়া। কেন ইম্পর্টেন্ট? হি হ্যাজ বিন অলসো, মানে বেসিক্যালি শিলং চেরি ব্লসম ফেস্টিভ্যাল, Shillong Cherry Blossom Festival, that was been inaugurated by Conrad K. Sangma, and তার সঙ্গে কে ছিলেন? The Japanese ambassador to India, Satoshi Suzuki, তিনি ছিলেন কনরাড কে সাংমার সঙ্গে। এবং এটি আমরা যদি বলি চেরি ব্লসম অনুষ্ঠানের কথা, ইটস এ অ্যানুয়াল প্রোগ্রাম, যে সময় চেরি ফুলের মানে চেরি ফুল ফোটে সেই অনুষ্ঠানটা, সেটাকেই অনুষ্ঠানের মাধ্যমে এটাকে বলা হয় চেরি ব্লসম ফেস্টিভ্যাল, ইটস অ্যানুয়াল ফেস্টিভ্যাল। এবং এটার একটা আরেকটি নাম আছে, সেটা হচ্ছে চেরি ব্লসম ফেস্টিভ্যাল, আরেকটা নাম হচ্ছে প্রুনুস Cerassoides. Prunus cerassoides. This flower actually underline the Himalayan and cover the east and west Khasi hills.
ঠিক আছে, এটা বাদ দিয়েও যদি আমরা নাগাল্যান্ডের বা মানে সরি মেঘালয়ের যদি অন্যান্য ফেস্টিভ্যালস এর কথা বলি, তার মধ্যে হচ্ছে নগ্রেম ডান্স ফেস্টিভ্যাল আছে, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, আইহা, তারপরে ভেন্দিকলাম ফেস্টিভ্যাল, সাতসুকরা, এগুলো ইম্পর্টেন্ট। নাও নেক্সট হচ্ছে লাস্ট পড়ে রয়েছে সি, অ্যান্ড সি হিয়ার ইজ দ্য রাইট অপশন, এম নারাভনে। He has only written this book, is released a book named by Bangladesh Liberation at the rate 50 years, Bijoy with Synergy, India Pakistan War 1971. It's a compilation of the personal account of the war by veterans from India and Pakistan. ঠিক আছে, এই বইয়ের মধ্যে সমস্ত হিস্টোরিক্যাল অ্যানেকডোটাল অ্যাকাউন্টস অফ 1971 যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সেগুলো পাওয়া গেছিল। এবং ইভেন এখানটায় কিছু অনেক অথররা এখানটায় ডেডিকেট করেছেন, অ্যান্ড এমজি নারাভনে তিনি হচ্ছে এটাকে রিলিজ করেছেন। এবং এখানে যে অথররা ডেডিকেটেডলি কাজ করেছেন তার মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যারা অ্যাকচুয়ালি এই যুদ্ধের সময় যারা যুদ্ধ জিতে মানে যুদ্ধের মধ্যে ছিলেন তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, ভারতের রেল বিশ্বের উচ্চতম ঘাট রেল যাকে বলা হয় পায়ার রেলওয়ে ব্রিজ, উচ্চতম রেলওয়ে যে ব্রিজ সেটা কোথায় গঠিত হয়েছে, কোথায় তৈরি করা হয়েছে? নাগাল্যান্ড, মণিপুর, দার্জিলিং না লাদাখ? দ্য অপশনস আর নাগাল্যান্ড, মণিপুর, দার্জিলিং, লাদাখ। তো ইন্ডিয়ান রেলওয়ে এটার কনস্ট্রাকশন করছেন, অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি দ্য টলেস্ট পায়ার ব্রিজ অফ রেলওয়ে ব্রিজ অফ ওয়ার্ল্ড। ঠিক আছে, এখন অবধি সব থেকে ওপরে যে ব্রিজটা ছিল সব থেকে উঁচু ছিল 129 মিটার উঁচুতে, মালা রিজেইকা ভায়াডাক্ট। সেটা কোথায়? মন্টেগ্রো, ইউরোপের মন্টিনেগ্রো হবে অ্যাকচুয়ালি, মন্টিনেগ্রোতে ইউরোপে এই ব্রিজটা রয়েছে। এবং তার থেকেও উঁচু ব্রিজ এখানে তৈরি হতে চলেছে, সেটা কোথায়? সো দ্য রাইট অপশন ইজ হিয়ার অপশন বি, মণিপুর। ঠিক আছে, মণিপুরে এই ব্রিজ তৈরি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, আঞ্চলিক বিমান সংস্থার প্রসারের জন্য কোন সংস্থা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সাথে অংশীদারিত্ব করেছে? Question is, which of the company has partnered with the Ministry of Civil Aviation to promote regional air connectivity? So first of all তো তোমাদেরকে এটা মনে করিয়ে দেবো যে রিজিওনাল এয়ার কানেক্টিভিটি যে ফাংশনটা আমাদের এখানে ইন্ডিয়াতে হয় তার নাম হচ্ছে উড়ান। মনে করলে পরে মনে হয় উড়ে দেশ কি আম নাগরিক। ঠিক আছে, এটা হচ্ছে রিজিওনাল কোঅপারেশন, রিজিওনাল এয়ার কানেক্টিভিটি বাড়ানোর জন্য এটা একটা সরকারের নেওয়া প্রতিষ্ঠা। এবং সেইখান থেকে কোনটা এখানে রাইট অপশন হবে? গোয়া আইবিওর সাথে, আইটিসির সঙ্গে, booking.com এর সাথে, নাকি মেক মাই ট্রিপের সঙ্গে? দ্য রাইট অপশন ইজ মেক মাই ট্রিপ। মেক মাই ট্রিপ ইজ ইম্পর্টেন্ট বিকজ দ্য হেডকোয়ার্টার ইজ গুরুগ্রাম অর হরিয়ানা বেসড। 2000 সালে ফাউন্ড হয়। বিভিন্ন ভাবে আমরা জানি কিভাবে মেক মাই ট্রিপ এর মাধ্যমে হোটেল, রেলওয়ে, বাস এবং অ্যাভিয়েশন এই সমস্ত বুকিং গুলো করা যায়। এবং এটার সাথে কি সিভিল অ্যাভিয়েশন তারা একসাথে পার্টনারশিপ করেছে। গোয়া আইবিবিও, দ্যাট ইজ অলসো অনলাইন ইন্ডিয়ান এয়ার ট্রাভেল অর্গানাইজেশন। 2007-এ আকাশ কাশ্যপ এটাকে তৈরি করেন। আইটিসি সম্পর্কে আমরা জানি অলরেডি, এটা সম্পর্কে বলার কিছু নেই। এমএনটি বললাম। এবং booking.com, দ্যাট ইজ অলসো কাইন্ড অফ, এখানে বুকিং স্পেলিংটা একটুখানি ভুল আছে, চেক করে নেবে, BUKING হবে। ইটস এ ডাচ অনলাইন ট্রাভেল এজেন্সি। এটাও একটা ট্রাভেল এজেন্সি যেটা কিনা বিভিন্ন ট্রাভেল প্রোডাক্ট বা সাবসিডিয়ারি অফ বুকিং হোল্ডিংস এইগুলো করে। আমস্টারডামে এর হচ্ছে মেন। তো গোয়া আইবিবো ইজ এ ইন্ডিয়ান কোম্পানি। মেক মাই ট্রিপ, দ্যাট ইজ অলসো কাইন্ড প্রপারলি ইটস লাইক, অ্যাকচুয়ালি একটা জিনিস বলার আছে এখানে, গোয়া আইবিবোটা সেটা হচ্ছে মেক মাই ট্রিপের দ্বারা অ্যাকোয়ার্ড অলসো। ঠিক আছে, দিস ইজ দ্যাট ইজ এ ওয়ে অফ অ্যাকুইজিশন অফ দ্য 100% ইকুইটি ইন্টারেস্ট অফ আইবিবো গ্রুপ। ঠিক, নেক্সট কোয়েশ্চেনে যাব, রাজ্যের কোনটি সাইবার তহসিল তৈরি করার প্রস্তাব অনুমোদন করেছে? কোন রাজ্য? হুইচ অফ দ্য স্টেট হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্রপোজাল টু ক্রিয়েট সাইবার তহসিল? পশ্চিমবঙ্গ, আসাম, মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ? এন্ড দ্য রাইট অপশন ইজ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ক্যাবিনেট এটি অ্যাপ্রুভ করেছে টু দ্য প্রপোজাল অফ দ্য ক্রিয়েট সাইবার তহসিল ইন দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। এবং এখানটায় সাইবার তহসিল কি করা হবে? বিভিন্ন মিউটেশন প্রসেস ইজি করে দেবে যাতে মানুষরা এক স্টেট থেকে অন্য স্টেটে সমস্ত রকম বেনিফিট, মানে একটা স্টেটের বেনিফিট অন্য স্টেট থেকেও তারা অ্যাভেল করতে পারে। এবং এছাড়াও মধ্যপ্রদেশ অলসো ইউনিফর্ম টু ডিসাইডেড এ লঞ্চ অফ ঊর্জা সাক্ষরতা অভিযান।
দ্যাট ইজ ফ্রম 25th of November ঊর্জা সাক্ষরতা অভিযান, ঊর্জা সাক্ষরতা অভিযান। তার মাধ্যমে কি করা হবে, যে এনার্জি লিটারেট করার জন্য, মানে মানুষকে, সিটিজেনশিপকে বা মানুষকে, সেখানকার সাধারণ বাসিন্দাকে সেখানকার এনার্জি লিটারেট সম্পর্কে স্কুল কলেজগুলোর মাধ্যমে, জেনারেল পাবলিকের অ্যাওয়ারনেস এর মাধ্যমে এই ক্যাম্পেইনটা চালানোর কথা বলা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট দিস ওয়ান। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারত গৌরব কি? ভারত গৌরব সম্পর্কে কি বোঝেন? কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, সামরিক বাহিনীর জন্য একটি পরিষেবা, তারিন সেবা, এটা হচ্ছে ট্রেন হবে, ঠিক আছে, স্পেলিং ইজ ভুল, ট্রেন সেবা নাকি আরো পরিষেবা, আরো সার্ভিস। So in the details, a scheme launched by Union government, a service for military train service, এটা স্পেলিং হচ্ছে ট্রেন হবে এখানে, ট্রেন সার্ভিস নাকি আরো সার্ভিস। দ্য রাইট অপশন ইজ অপশন সি, ট্রেন সার্ভিস। কারণ মিনিস্টার অফ রেলওয়েজ অশ্বিন বৈষ্ণব তিনি হচ্ছে এটা করেছেন ভারত গৌরবে, তিনি অ্যানাউন্সমেন্ট করেন নভেম্বর মাসে, সরি। এবং এর মাধ্যমে কি, এটা হচ্ছে বোথ প্রাইভেট সেক্টর এবং আইআরসিটিসির মাধ্যমে এটাকে পরিচালিত করা হবে, যেটার মাধ্যমে কি থিম বেসড টুরিস্ট ট্রেন, ঠিক আছে। ভারত গৌরব কি, দিস ইজ আ থিম বেসড টুরিস্ট ট্রেন, মানে একটা যে কোনো স্টেটের জন্য সেখানকার যেমন একটা ট্যুরিজম আছে এবং সেই ট্যুরিজমকে থিম কেন্দ্রিক করে বা তাকে লক্ষ্য করে যে স্কিমটাকে লঞ্চ করা হচ্ছে বা সেই মাধ্যমে, এবং ওই ট্রেনের মাধ্যমে ওই ট্যুরিস্ট ডেস্টিনেশন গুলোকে গ্লোরিফাই করা হবে, ঠিক আছে, এটা বলা হয়েছে। এবং টু প্রমোট দ্য ফার্স্ট অফ অল কাইন্ড থিম বেসড ট্রেন, দ্য রেলওয়ে হ্যাজ ডেডিকেটেড মোর দ্যান 3000 এসি অ্যান্ড নন এসি কোচেস, এটা একটা ব্যাপার। এবং আরো জানি তোমরা অলরেডি জানো, তবুও তোমাদেরকে বলে দিচ্ছি, বেসিক্যালি ভারত গৌরবের ব্যবস্থা শুরু হবে জানুয়ারি 2022 থেকে, এটা বলা হয়েছে। ইফ দ্য লকডাউন থিং ইজ নট ডিস্টার্বিং পিপল, দেন ডেফিনেটলি খুব তাড়াতাড়ি শুরু হবে। তো আরো সার্ভিসের ফুল নাম কি অ্যাকচুয়ালি? আরো মানে কি? রোল অন রোল অফ, রাইট? রোল অন রোল অফ, এটা কি একটা কার্গো শিপ সার্ভিস, যেখানটাতে কি সমস্ত তার মধ্যে এই কার্গো শিপ করে বিভিন্ন রকম হুইল্ড, মানে দিস হ্যাজ বিন ডিজাইন টু ক্যারি দ্য হুইল্ড কার্গো, যেমন গাড়ি, ট্রাক, সেমি ট্রেলার ট্রাক, বাস, ট্রেলার, তারপর রেল রোড কার্স, এই সমস্ত গুলোকে সহজে এর মাধ্যমে, এই সার্ভিসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গাতে পাঠানো যায়। সো ইট ইজ কল্ড রো সার্ভিস। নেক্সট হচ্ছে আপনার জীবন বাঁচাতে রান্না কার লেখা? কুকিং টু সার্ভ ইউর লাইফ হ্যাজ বিন অথার বাই বান কি মুন, বিজেন্দ্রনাথ গোস্বামী, অভিজিৎ ব্যানার্জি নাকি হার্পার কলিন্স? তো ফার্স্ট অফ অল হার্পার কলিন্স কে তো বাদই দিয়ে দেওয়া হবে। কেন হার্পার কলিন্স কে আমরা বাদ দেবো? বিকজ ইটস দ্য you can say হার্পার কলিন্স এর ব্যাপারে it's a publications basically, ঠিক আছে। হার্পার কলিন্স is a publication. বিজেন্দ্রনাথ গোস্বামীর কথা যদি বলি, he has also authored a new book in the name of conversation, India's leading art historian engages with 101 themes and more. So he is the BN Goswami, তিনি পদ্মা অ্যাওয়ার্ডি এবং তিনি একজন আর্টের হিস্টোরিয়ান, ঠিক আছে। এবং এটা জানুয়ারিতে এটাকে বলা হচ্ছে যে পাবলিকেশনস করা হবে, that has been told in the November itself. তো এই বইয়ের মাধ্যমে গোস্বামী বিভিন্ন আর্টস এর বিভিন্ন সেকশনে জায়গাগুলোকে এখানে ওপেন করেছেন। বান কি মুন সম্পর্কে আমরা সবাই জানি। বান কি মুন হচ্ছে, তিনি ছিলেন বেসিক্যালি ইউনাইটেড নেশনের তিনি লাস্ট সেক্রেটারি জেনারেল ছিলেন, ঠিক আছে। তিনি ছিলেন ইউনাইটেড নেশনের লাস্ট জেনারেল সেক্রেটারি অ্যান্ড resolved uniting nations in a divided world. That has been written by Ban Ki-moon. এবং এইখানটায় মানে এই বেসিক্যালি এই যে ইউনাইটেড নেশন অফ দ্য ডিভাইডেড ওয়ার্ল্ড, দ্যাট হ্যাজ বিন পাবলিশড বাই দ্য হার্পার কলিন্স, তাই জন্য এখানে দেওয়া হয়েছে। এবং বান কি মুন যদি বলা হয় যে তিনি এখানটায় এই বইয়ের মাধ্যমে তিনি এক ম্যান অফ পিস হয়ে যান, ফ্রম এ চাইল্ড অফ ওয়ার
সেটা কিভাবে হন সেইটা মানে এটা কি যে আত্মকথা বলা যেতে পারে। অ্যান্ড দ্য রাইট অপশন ফর দিস কোয়েশ্চেন ইজ অভিজিৎ ব্যানার্জি। ইয়েস, অভিজিৎ ব্যানার্জি, দ্য নোবেল লরেট অফ দ্য কি বলে যাকে, নোবেল লরেট অফ ইন্ডিয়ান অরিজিনেট, ইভেন বেঙ্গলি। তিনি অভিজিৎ ব্যানার্জি প্রচন্ড ভালো রাঁধুনি, অ্যাকচুয়ালি তিনি রান্না করতেও খুব পছন্দ করে, সেই সম্পর্কে তিনি এটা লিখেছেন। অ্যান্ড হি হ্যাজ অথার্ড এ নিউ বুক, ইটস এ কুক বুক, কুকিং টু সেভ ইউর লাইফ। দিস ইজ অ্যাকচুয়ালি ফ্রান্স বেস ইলুস্ট্রেটর শেনিয়ান অলিভার দ্বারা পাবলিশ হয়েছে জগন্নাথ বুকস থেকে। এবং আমরা জানি হি ইজ অ্যান ইন্ডিয়ান বর্ন আমেরিকান ইকোনমিস্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অমিত শাহ কোন জেলায় রানী গাইডিনলিউ উপজাতি স্বাধীনতা সংগ্রামী জাদুঘর ভিত্তি স্থাপন করেছেন? গাইডিনলিউ কে? অমিত শাহ যদি দেখি তাহলে রানী গাইডিনলিউ ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম ইজ ইন হুইচ ডিস্ট্রিক্ট? দার্জিলিং, কার্শিয়াং, তামেংলং নাকি নুংখাও? বেসিক্যালি এখানটায় রানী গাইডিনলিউ, শি ইজ ফ্রম তামিলনাং ডিস্ট্রিক্ট এবং শি ইজ ফ্রম মণিপুর। আর নোংখাও হচ্ছে গ্রামের নাম। সো এখানে ডিস্ট্রিক্টের কথা উল্লেখ করা হচ্ছে, তো দার্জিলিং, কার্শিয়াং, তামেংলং। দ্য রাইট অপশন ইজ অপশন সি, তামেংলং হবে। নোংখাও হচ্ছে একটা ইটস আ গ্রাম, ইটস আ ভিলেজ। ঠিক আছে, লুয়াংখাও হচ্ছে একটা গ্রাম, তো এটা হবেই না। সো রানী গাইডিনলিউ সম্পর্কে যদি বলা হয় যে তিনি কিভাবে মণিপুরের একটা স্পিরিচুয়াল এবং পলিটিক্যাল লিডারশিপ তিনি রেখেছিলেন, এবং শি ওয়াজ বিলং ফ্রম দ্য সোশিও পলিটিক্যাল মুভমেন্ট টু ড্রিভেন আউট দ্য ব্রিটিশ। খুব ইম্পর্টেন্ট, ভারতের কোন শিল্পী 2021 সালের আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছেন? ভারতবর্ষের কিনি এখানে 2021 ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড জিতেছেন? নওয়াজউদ্দিন সিদ্দিকী, সুস্মিতা সেন, বীর দাস নাকি নান অফ দ্য অ্যাবভ? সো বেসিক্যালি নওয়াজউদ্দিন সিদ্দিকী, মানে সে বেসিক্যালি তিনি, এবং এখানে যে তিনজনের নাম দেওয়া হয়েছে, এবং ফর দ্য সিরিয়াস ম্যান সুস্মিতা সেন, ফর দ্য আরিয়া বীর দাস একটি বেস্ট কমেডির জন্য তারা নমিনেটেড হয়েছিলেন। বাট দ্য রাইট অপশন হিয়ার ইজ উপরের কোনোটি নয়, এনাদের মধ্যে কেউই এমি অ্যাওয়ার্ড জেতেনি। সো বেসিক্যালি এটা 49th এডিশন অফ দ্য এমি অ্যাওয়ার্ড। এবং কে জিতেছে? বেস্ট অ্যাক্টর হচ্ছে ডেভিড টেনান্ট ফর ডেজ, বেস্ট অ্যাক্ট্রেস হাইলে স্কোয়ার্স ফর দ্য অ্যাডাল্ট মেটেরিয়াল। অ্যান্ড ইফ ইউ নিড দিস পিডিএফ ফর্ম অর ইফ ইউ নিড দ্যাট ডিটেলিংস, ডেফিনেটলি কন্ট্যাক্ট দ্য লাস্ট ফোন নাম্বার যেটা তোমাদের প্রোভাইড করবে, সেখানে নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমাদেরকে এই ডিটেলিংসটা তোমাদের দিয়ে দেওয়া হবে। বৈঠা বন্দনা বা বৈতা বন্দনা কোথায় পালিত হয়? বৈতা বন্দনা ইজ সেলিব্রেটেড হুইচ প্লেস? পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, ত্রিপুরা। ভেরি স্ট্রেট কোয়েশ্চেন। বেসিক্যালি কার্তিক পূর্ণিমার দিন এই অনুষ্ঠানটা মানে সেলিব্রেট করা হয়। কোথায়? না তো ওড়িশাতে। সে রাইট অপশন ইজ অপশন সি, ওড়িশাতে। পশ্চিমবঙ্গ বা আসাম বা ত্রিপুরায় নয়। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলার আছে, এখানে যে এই ফেস্টিভ্যালটা করা হয় সেটা কেন করা হয়? ইন্ডোনেশিয়া, জাভা, সুমাত্রা, বালি এই সমস্ত যে জায়গাতে যারা ট্রেডার্সরা ছিল তাদের সাথে সম্পর্ক গড়ে ওঠার ভিত্তিতে যে সেখানে কলিঙ্গর থেকে, মানে ওড়িশার যে অঙ্গভঙ্গ কলিঙ্গর কথা বলা হয়, সেই কলিঙ্গর যে ট্রেডার্সরা তাদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে সেই বন্দনাকে মনে রাখার জন্য দে সেলিব্রেট দিস বৈঠা বন্দনা সেলিব্রেশন, রাইট? So this was the class for today. I'm pretty sure that was very much helpful for you. And if you have any queries, don't forget to contact or any of the number. We will see you again with another video on the current affairs. Till then, stay tuned. Be happy. পড়াশোনা খুব মন দিয়ে করো। আবার দেখা হবে। Bye bye.